হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসএসসি জিডি 2026-এ যে এক্সাম চলছে বর্তমানে, সেই এক্সামের 27শে এপ্রিল থেকে 10শে মে পর্যন্ত যে এক্সামটি হয়েছে, মানে যতগুলো পরীক্ষা হয়েছে জিডির, সেই জিডির আমরা কিন্তু ম্যাথ সলভ করব। অর্থাৎ যে রিপিটেড কোশ্চেনগুলো, অর্থাৎ যে কোশ্চেনগুলো বারবার পরীক্ষাতে কিন্তু এসেছে, সেই কোশ্চেনগুলো আমরা কিন্তু সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, এ কমা সি এর 20% হয় এবং বি সি এর 25% হয়, তবে এ কমা বি এর কত শতাংশ? তাহলে কমা মানে কি আমরা জানি সমান, তাহলে এ সমান সি এর হচ্ছে, সি এর মানে কি জানি গুণ চিহ্ন, 20% মানে কত? 1 তলায় 5, মানে পার্সেন্ট উঠে গিয়ে হলো তলায় 100, কাটাকুটি করে তলায় 5 হবে। 5-এর সাথে এ গুণ করলে কত হবে? 5 এ, এটা সমান কত? 1 সি। তাহলে এখানে এ তলায় সি, এটা সমান আমরা বলতে পারি সি এর সাথে 1 গুণ হয়ে আছে, তাহলে 1 উপরে হবে, তলায় হবে কত? 5। এটা আমরা বলতে পারলাম। পরবর্তী একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব, যে বি কমা সি এর 25%, তাহলে বি সমান সি এর মানে কি গুণ চিহ্ন, 25% মানে কত? 1 তলায় 4, 4টা কোনাকুনি এইদিকে গুণ হয়ে যাবে, তাহলে বি তলায় সি, এটা সমান কত? সি এর সাথে কত গুণ হয়ে আছে? 1 গুণ হয়ে আছে, তাহলে 1 উপরে তলায় 4। এখানে সি দেখো কত আছে? 5, এখানে সি কত? 4। সমান করতে হবে আমাদের। সমান করতে গেলে কি করতে হবে? 4 5-এর লসাগু কত হয়? 20। 20 হতে গেলে এখানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইখানেও 5 দিয়ে গুণ করতে হবে। এখানে 20 হতে গেলে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে এ বি সি এর মানটা পেয়ে গেলাম, যে এ বি আর সি কত? এ এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 20, আর এর মান 4, বি এর মান হচ্ছে 5, আর সি এর মান হচ্ছে 20। বলা আছে এ সমান বি এর কত শতাংশ? তাহলে এ এখানে বি এর কত শতাংশ? এবার এইখানে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, যে এ সমান বি এর, মানে এ বাই বি কত শতাংশ? শতাংশের জন্য 100, এটা করতে পারো। এ মানে কত? এখানে 4 আছে, বি মানে কত? 5, যার সাথে এর থাকবে সেটাকে আমরা তলায় লিখব। তাহলে এখানে তলায় কত? 5, আর পার্সেন্টেজ আনার জন্য 100, আর 4/5 মানে আমরা কত জানি? 80%। এটাই হয়ে যাবে কারেক্ট উত্তর। তিনটি সংখ্যার অনুপাত 2:3:5, তাদের লসাগু 90 হয়, তাহলে গসাগু কত? তাহলে এখানে 2 3 5-এর লসাগু কত? আমরা বলতে পারি 30। 2 3 5-এর লসাগু হচ্ছে 30, কারণ 2 দিয়েও 30 ভাগ যাবে, 3 দিয়েও 5 দিয়েও, তাহলে এখানে লসাগু পেয়ে গেলাম আমরা, এলসিএম পেয়ে গেলাম 30। কিন্তু এখানে বলা আছে না 30 নয়, কত? এখানে 90 বলা আছে, তাহলে 30-এর ভ্যালু আমরা বলতে পারি 90। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 3। এবার এখানে বলা আছে গসাগু কত? 2 3 5-এর গসাগু কত? তাহলে 2:3:5, এদের গসাগু অর্থাৎ HCF, এটা হচ্ছে 1, আমরা জানি। তাহলে 1 ইউনিটের ভ্যালুই আমরা পেয়েছি। এখানে যদি গসাগু 2 থাকতো, তাহলে 1 ইউনিটের ভ্যালু 3, 2 ইউনিটের ভ্যালু 6 করতাম, কিন্তু এখানে গসাগু 1 যেহেতু আছে আর 1 ইউনিটের ভ্যালু 3, তাহলে গসাগু হবে আমাদের কিন্তু 3। প্রতি কেজি 45 টাকা, মানে 45 টাকা প্রতি কেজি দামের চিনির সাথে প্রতি কেজি 52 টাকা দামের চিনি কি অনুপাতে মেশালে মিশ্রণটি প্রতি কেজি এত টাকা দরে বিক্রি করলে তার 15% লাভ হবে? এবার এই যে কোশ্চেন, এই প্রথমে আছে 45 টাকা প্রতি কেজি, তারপরে আছে 52 টাকা প্রতি কেজি, আর এই 55.2 টাকা প্রতি কেজি এত % লাভ করছে। এইটা কি বলা আছে? বিক্রয় মূল্য বলা আছে, আর এই প্রথমে যেগুলো আছে এগুলো হচ্ছে ক্রয় মূল্য। তো এইটার আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করব। তাহলে 15% মানে কত? 15 তলায় 100, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 20। এটা কি বলা আছে? প্রফিট বলা আছে। প্রফিট বলা থাকলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 20 হবে, আর এখানে বিক্রয় মূল্য কত হবে? 20-র 3 টাকা প্রফিট মানে হবে 23 টাকা।
আর এখানে বিক্রয় মূল্য বলা আছে 55.2। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 55.2 তলায় হচ্ছে 23। আর 20 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে গণিত 20 করে দাও। তাহলে এইটা পেয়ে গেলাম আমরা কি? ক্রয় মূল্য। তাহলে 55.2কে আমরা যদি 23 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এখানে এটাকে যদি এটাকে দিয়ে কাটা দাও তাহলে 2.4 হবে, মানে 23-এর সাথে 24 গুণ করলে আমাদের 55.2 552 হয়। তো এখানে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 2.4। এটার সাথে 20 গুণ করো, তাহলে 24 দুগুণে 48 হচ্ছে, আর এদিকে একটা 0 কাটা যাবে, অর্থাৎ 48। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কি? ক্রয় মূল্য, মানে 20 ইউনিটের ভ্যালুটা পেয়ে গেলাম, আর এটা পেয়ে গেলাম ক্রয় মূল্য। এবার এটাকে আমরা কি করব? অ্যালিগেশন মেথড। এদিকে 45 টাকা প্রতি কেজি, এদিকে 52 টাকা প্রতি কেজি, আর এদিকে 48 টাকা প্রতি কেজি। তাহলে অ্যালিগেশন মেথডে কি একটা সংখ্যার থেকে বড় হতে হবে, যেমন 45-এর থেকে বড় আর 52-এর থেকে ছোট। তাহলে এদিকে কত হচ্ছে? 4, আর এদিকে কত হচ্ছে? 5 3 8, অর্থাৎ 3। তাহলে 4:3। এটাই আমাদের হয়ে যাবে কারেক্ট উত্তর। এ ও বি দুইজন ব্যক্তি 60 দিনে 40 দিনে শেষ করতে পারে। তারা দুইজনে একসাথে কাজ শুরু করে। এ কিছুদিন পরে কাজ ছেড়ে দেয়, তবে বি শেষ কার্য 10 দিনে শেষ করে। তাহলে এ কত দিনে কাজটা ছেড়েছিল? তাহলে এ একটা কাজ করছে 60 দিনে, বি কাজটা করছে 40 দিনে। তাহলে 60 আর 40-এর লসাগু কত হবে? 120। এটা হয়ে গেল টোটাল দিন, মানে টোটাল ওয়ার্ক। তাহলে এ কত ইউনিট কাজ করছে? 6 দুগুণে 12, আর এদিকে 4 3 12। তারা এ কিছুদিন পরে কাজ ছেড়ে দেয়, কিন্তু বি শেষ কাজটা 10 দিনে কমপ্লিট করে। তাহলে বি এর ইফিসিয়েন্সি কত? 3 ইউনিট। 3 ইউনিট করে বি কতদিন কাজ করেছে? 10 দিন কাজ করেছে। 3 ইউনিট করে 3 10-এ 30 ইউনিট কাজ করেছে, এটা বলতে পারি। তাহলে 120-র মধ্যে 30 যদি মাইনাস করে দাও তাহলে বাকি থাকবে কত? 90 ইউনিট কাজ। এই 90 ইউনিট কাজটা কে করবে? প্রথমে দেখো বলা আছে তারা দুজনে কিন্তু কাজটা করতো। তাহলে এই শেষ কাজটা তো বি 10 দিনে করেছে, মানে 30 ইউনিট করেছে। তাহলে এটা হচ্ছে আগের কাজ। প্রথমে তারা দুজনে, অর্থাৎ এ প্লাস বি মিলে কিন্তু কাজটা করবে। এই 90 ইউনিটের কাজটা কিন্তু এ প্লাস বি মিলে কিন্তু কাজটা করবে, মানে করেছে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3 2 5 ইউনিট। তাহলে 90/5, অর্থাৎ 5 18 90, অর্থাৎ 18। তাহলে এই 18 দিন তারা একসাথে কাজ করেছে এ আর বি মিলে, তারপরে কিন্তু এ কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এ কতদিন কাজ করেছে বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এ কিন্তু 18 দিন কাজ করেছে। এ বি এর যে রেশিও সেটা 2:3 বলা আছে। বি সি 6:7, সি ডি 14:3। তবে এ বি সি ডি এর মান কত? তাহলে এ বির বলা আছে কত? 2:3। বিসি বলা আছে কত? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে বি এর নিচে বি লিখবো, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে বি এখানে 6, তাহলে এখানে আমরা 6 লিখলাম, আর সি হচ্ছে 7। এখানে সি হচ্ছে 14, আর এখানে ডি হচ্ছে কত? 3। যেটার পরে যেটা থাকবে সেটাকে লিখে দাও। যেমন 3-এর পরে এখানে খালি আছে, মানে এই দুটো ঘরে 3 লিখে দাও। 6-এর আগে দেখো খালি আছে, মানে 6 লিখে দাও। 7-এর পরে খালি আছে, মানে 7 লিখে দাও। 14-র আগে এগুলো খালি আছে, মানে 14 লিখে দাও। এবার এটাকে আমাদের অনুপাতে কাটাকুটি করো। তাহলে এখানে আমরা এখানে এর মান কত হচ্ছে? 2 × 6 × 14। বি এর মান কত? 3 × 6 × 14। সি এর মান কত? 3 × 7 × 14। আর ডি এর মান হচ্ছে 3 × 7 × 3।
তাহলে প্রথমেই দেখো প্রতিটাতেই 3 আছে, এখানে একটা 3 কাটলো, এদিকে 3 কাটলো, এদিকে 3 কাটলো, আর এদিকে 3 দুগুণে 6 মানে 2 হলো। 14, 7 দিয়ে কাটা যাবে, 7 দুগুণে 14, 7 দিয়ে কাটা যাবে, 7 দিয়ে কাটা যাবে, 7 কাটা যাবে। তাহলে এদিকে কত হচ্ছে, 2 দুগুণে 4, আর কাটাকুটি যাবে না, 4 দুগুণে 8, 12, 14, আর এদিকে শেষে 3, 8, 12, 14, 3। অপশান সি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে, একই কাজ বি প্লাস সি মিলে 3 ঘন্টায় করতে পারে, এ প্লাস সি মিলে 2 ঘন্টায় করতে পারে। বি একাই কাজটি কত ঘন্টা সময় নেবে? তাহলে এ 4 ঘন্টায় করতে পারে, বি প্লাস সি মিলে কত ঘন্টায় করতে পারে? 3 ঘন্টায়। এ প্লাস সি মিলে কত ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? 12। 12 হলে এ এর ইফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর ইফিসিয়েন্সি 4, মানে বি প্লাস সি, আর এ প্লাস সি এর মনে হচ্ছে 6। এবার দেখো এ একাই কিন্তু 3 ইউনিট কাজ করছে, তাহলে এ এর ইফিসিয়েন্সিটা কত? 3 ইউনিট। তাহলে সি এর কত হবে? নিশ্চয়ই 3 হবে, কারণ 3 আর 3 যোগ করলে এখানে 6 হবে। সি এর ইফিসিয়েন্সি যদি এখানে 3 পেলাম, তাহলে তোমরা বলতেই পারো বি এর ইফিসিয়েন্সি 1, এই দুটোকে যোগ করেই তো এখানে 4 হবে। তাহলে বি একাই কাজটা করতে কত ঘন্টা সময় নেবে? তাহলে বি এর এফিসিয়েন্সি 1, তাহলে 1 ইউনিট করে 12 ইউনিটের কাজটা কতক্ষণ সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। এত ভাগ চিহ্ন মানে 12 এটাকে প্রথমে ভাগ করো, যে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে 12.3 আর এদিকে কত হচ্ছে? 0.03। উপরে দশমিকের পর একটা সংখ্যা আছে, মানে নিচে 1-এর পর একটা শূন্য নিলাম, নিচে তাহলে এইটা দশমিকটা উঠে গেল। তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে ওপরে আমরা কি করব? 1-এর পর দুটো শূন্য নেব, তাহলে এই দশমিকটা উঠলো। তাহলে এদিকে 3 দিয়ে কাটা দাও, 3 4 12, আর এদিকে 3 একে 3, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটলো। 4-এর সাথে 41-এর সাথে 10 গুণ করলে কত হবে? 410। আবার ভাগ চিহ্ন কত আছে? ভাগ চিহ্ন আছে 2.05। যোগ চিহ্ন কত আছে? 2.05। প্রথমে আমরা কি করব? ভাগের কাজটা। তাহলে এদিকে কত হচ্ছে? 410 ভাগ এদিকে কত হচ্ছে? সরি, এখানে লেখাটা হচ্ছে না, তাহলে এই ওপরটাতে করছি যে 410 তলায় কত? 2.05, মানে 205 লিখছি, মানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে কি 1-এর পর দুটো শূন্য হবে। তাহলে এইটা দিয়ে কাটা দিলে কত হবে? 2 হবে। তাহলে 2-এর সাথে 100 গুণ করলে 200। তাহলে এইটাকে আমরা সলভ করে কত পেলাম? 200 পেলাম। যোগ চিহ্ন 2 আবার 05 আছে, তাহলে 202.05 এটাকে যোগ করলে এটাই হবে, যে 202.05। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 8% কমলে তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এটা আমরা ফর্মুলা এই অ্যাপ্লাই করব, যে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ক্ষেত্রফল বের করতে গেলে তোমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। বৃদ্ধি বললে প্লাস, হ্রাস বললে মাইনাস। তাহলে 15% বৃদ্ধি বলা আছে, -8% হ্রাস, তারপর প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 15 × 8 বাই হচ্ছে কত? 100। এদিকে 15 থেকে যদি 8 মাইনাস করি, তাহলে কত হবে? 7 মাইনাস, তাহলে এটাকে আমি এক কাজ করি, গুণ করে দিই। তাহলে 8 15 120 হয়, তাহলে ওপরে 120, তলায় হচ্ছে কত? 100। তাহলে এদিকে শূন্য, মানে 1.2। তাহলে 1.2 এটাকে যদি মাইনাস করি, তাহলে কত হবে? 5.8।
5.8, এবার এখানে মাইনাসে আসেনি মানে আমাদের প্লাস 5.8, মানে এখানে মাইনাস আসেনি মানে প্লাসে আছে, তাহলে এত পার্সেন্ট কিন্তু বৃদ্ধি হয়েছে। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের যোগ 60 বছর। বর্তমান বয়সের যোগ 60 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে পুত্রের বয়স কত? তাহলে এখানে প্রেজেন্ট 5 বছর আগে কত ছিল? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ বলা আছে, তাহলে এটা যদি পিতা হয় আর এদিকে যদি পুত্র হয়, তাহলে পুত্র যদি 1 ইউনিট হয় তার বয়স, তাহলে পিতার বয়স 4 ইউনিট হবে, যেহেতু 4 গুণ বলা আছে। তাহলে একটাকে 4x ধরলাম, একটাকে 1x ধরলাম। 5 বছর পর পিতার বয়স কত হবে? তাহলে 4x প্লাস 5। পুত্রের বয়স কত হবে? তাহলে x প্লাস 5। তাহলে বর্তমানে পিতার বয়স কত হচ্ছে? 4x প্লাস 5, আর পুত্রের বয়স কত হচ্ছে? x প্লাস 5। বর্তমানে যোগফলটা বলা আছে, যে বয়সের যোগ বলা আছে 60 বছর। তাহলে এই পিতা আর পুত্রের যোগ বলা আছে কত? 60 বছর। তাহলে এদিকে কত হচ্ছে? 4x প্লাস 5 প্লাস x প্লাস 5, এটা সমান কত? এটা সমান 60 বলা আছে। তাহলে এদিকে হচ্ছে 4x আর x 5x প্লাস হচ্ছে 10, এটা সমান হচ্ছে 60। তাহলে 5x সমান 10টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে কত? 50। তাহলে x সমান কত? 5 10 50, 10, x এর ভ্যালু 10। তাহলে পুত্রের বয়স কত? তাহলে পুত্রের বয়স আমাদের এইটা, তাহলে x প্লাস 5, তাহলে x এর ভ্যালু আমরা 10 পেলাম, তাহলে 10 প্লাস 5 সমান হবে 15 হয়ে যাবে, 15 বছর। পিতার বয়স যদি বলতো তাহলে 4x মানে 4 10 40 প্লাস 5, পিতার বয়স হতো 45 আর পুত্রের বয়স হচ্ছে 15 বছর। পঙ্কজ দুটি বাইক কিনেছে, প্রথমটি 24,000 টাকায় এবং দ্বিতীয়টি 20,000 টাকায়। প্রথমটিতে 20% লাভ করে আর দ্বিতীয়টিতে 30% ক্ষতি করে, মোট লাভ বা ক্ষতি কত? তাহলে সে কিনেছে কত টাকায় সেটা লিখো, বিক্রি করেছে কত টাকায় সেটা লিখো। তাহলে 20,000 আর এদিকে 24,000 মানে 44,000 টাকায় কিনেছে। বিক্রি করেছে কত টাকায়? প্রথমটি 20% লাভ, তাহলে প্রথমটি 24,000-এ বিক্রি করেছিল, তাহলে 24,000-এর বিক্রয় মূল্য কি হয়? মানে ক্রয় মূল্যের সাথে এই লাভটাকে গুণ করলে বিক্রয় মূল্য হবে। যে 24,000-এর 20% লাভ, 20% মানে কত? 1/5, মানে 5-এর 1 টাকা লাভ, মানে 6 তলায় 5, এই টাকাটাই বিক্রি করেছে। 5 দিয়ে কাটো, 5 দিয়ে 4 5 20, 5 8 40 আর এদিকে দুটো শূন্য, তাহলে 0 0 6 8 48-এর 8 হাতে থাকলো 4, 24 4 28। এবার আর একটিতে কি 30% ক্ষতি করেছে দ্বিতীয়টিতে, তাহলে 20,000 টাকার কিনে 20,000 টাকায় কিনে 30% ক্ষতি করেছে, মানে 70 তলায় 10, এই টাকাটাই বিক্রি করেছে। তাহলে 7 দোকানে 14,000 টাকায় কিন্তু বিক্রি করেছে। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কথা হচ্ছে 0 0 8 8 4 12 2 হাতে থাকলো 1, 42,800 টাকায়। তাহলে এখানে 44,000 টাকায় কিনে এই দুটি দ্রব্য বিক্রি করেছে 42,800 টাকায়, তাহলে তার ক্ষতি হয়েছে। তাহলে প্রফিটগুলোকে বাদ দাও। এবার কত টাকা তার ক্ষতি হয়েছে? বারোশো টাকা ক্ষতি হয়েছে কিন্তু, ঠিক আছে, 1200 টাকা ক্ষতি হয়েছে। যে এই 44,000 থেকে এটাকে মাইনাস করলে কথা হবে 1200 টাকা কিন্তু তার ক্ষতি হয়েছে। গমের দাম 20% কমে যাওয়ায় একজন ব্যক্তি এত টাকায় আগের চেয়ে 10 কেজি বেশি কিনতে পারে, তবে প্রতি কেজির দাম কত টাকা? সরি, এটা কমেছে, প্রতি কেজির দাম কত কমেছে? 20% মানে কত? 1 তলায় 5 দাম বলা আছে, মানে প্রাইসের রেশিও বলা আছে। মানে প্রথমে যদি প্রাইস 5 টাকা হয় তাহলে কমে কত টাকা হয়েছে? 5 টাকায়
1 টাকা কমেছে, মানে 4 টাকায় বিক্রি করেছে। এটাকে আমি কোয়ান্টিটি রেশিও যদি বের করি তাহলে 4:5 হবে, কারণ প্রাইসের দাম যদি বেড়ে যায় কোয়ান্টিটি কমে যাবে। মানে কোনো বাজারে প্রাইসের দাম বেড়ে গেল মানে তুমি কম ওজন, মানে জিনিসপত্র কম কিনবে, ওই জন্য এটা ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে এটা 4:5 হলো। তাহলে এখান থেকে কত ইউনিট বেশি হলো? 4 থেকে 5 ইউনিট, মানে 1 ইউনিট বেশি হলো। কিন্তু এখানে বলা আছে 10 কেজি বেশি হলো, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10 বলতে পারি। তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 40 কেজি। 1 ইউনিটের ভ্যালু 10 কেজি, তাহলে 4 ইউনিটের ভ্যালু 40 কেজি, আর 5 ইউনিটের ভ্যালু 50 কেজি। এবার বলা আছে প্রতি কেজি কত দাম কমেছে। তাহলে প্রথমে 5 ছিল, এখানে 4 ইউনিট হয়েছে। 4 ইউনিট মানে আমাদের এই 50 কেজি এই দিকটাই কমেছে, মানে এই ইউনিটটার ভ্যালু আমাকে বের করতে হবে। যদি বাড়ার বলতে যে কত দাম বেড়েছে, তাহলে এখানে 4 থেকে এটা 5, মানে এটা ছিল, মানে বেড়েছে বললে হবে না, এখানে 5 থেকে যদি ধরো 6 হতো, এইখানে কমার জায়গায় যদি বৃদ্ধি বলতো তাহলে এখানে 5 থেকে 6 হতো। তবে আমরা এইটাই সেই সেম এদিককারটাই করতাম। যদি বলতো আগের দামটা কত ছিল, তাহলে আমরা 40 কেজির মানটা বের করতাম। ক্লিয়ার? তাহলে এখানে 50 কেজির দাম কত? 50 কেজির দাম এখানে বলা আছে 600 টাকা। তাহলে 1 কেজির দাম কত? 12 টাকা। তাহলে এখানে বলা আছে প্রতি কেজির দাম কত? তাহলে 1 কেজির দাম 12 টাকা, মানে 12 টাকা প্রতি কেজি। অপশন সি কারেক্ট উত্তর। ওমন 3 ঘন্টায় 15 কিলোমিটার দূরত্ব এবং 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব যেতে পারে, গড় গতিবেগ কত? তাহলে স্পিড ইকুয়াল টু কি? গড় গতিবেগ ইকুয়াল টু যে টোটাল দূরত্ব, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? এখানে 15 কিলোমিটার, আর এদিকে 20 কিলোমিটার, 35 কিলোমিটার। টোটাল টাইম কত? 3 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে 5 7 35, তাহলে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে কি গড় গতিবেগ। এখানে গড় গতিবেগের আর একটা ফর্মুলা আছে। কীরকম? যদি দূরত্ব সেম থাকে, যদি ডিস্টেন্স সেম থাকে, কীরকম সেম? বা ডিস্টেন্স সেম বা কনস্ট্যান্ট থাকে। কীরকম কনস্ট্যান্ট? একটা দূরত্ব গেল x কিলোমিটার প্রতি ঘন্টা, আবার ফিরে এলো y কিলোমিটার প্রতি ঘন্টায়। দূরত্ব কনস্ট্যান্ট মানে সেম, কিন্তু গতিবেগ আলাদা আলাদা। এদের গড় গতিবেগ কী করে বের করব? তাহলে এদের গড় গতিবেগ এর ফর্মুলা হচ্ছে 2 গুণিত x গুণিত y বাই x প্লাস y। এটাই হচ্ছে আমাদের গড় গতিবেগের কিন্তু ফর্মুলা। ঠিক আছে, তো এটাই শেষ কোশ্চেন ছিল। যদি এই ধরনের ক্লাস পেতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ এই ধরনের ক্লাস অর্থাৎ দরকার, তাহলে আমি রেগুলার কিন্তু এই ধরনের ক্লাস আপলোড করব। আর ভিডিও আসতে অনেকটা লেট হলো কারণ একটু কাজে আমি ব্যস্ত ছিলাম, তো এখন রেগুলার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।